নমস্কার। ইন্ডিয়ান মংসে আজকে একটি অন্য ধরনের বিষয় নিয়ে আজকে লাইভ আলোচনা, তাতে আপনাদের সবাইকে স্বাগত। বিষয়টি হচ্ছে নরেনকে ঠাকুর যে শক্তি সঞ্চার করেছিলেন সেই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা। স্বামীজি বলছি না, নরেন বলছি, তার কারণ সেই সময় নরেন্দ্রনাথ দত্ত যেই জন্য স্বামীজি হয়েছিলেন, যেই বিষয়ের জন্য নরেন্দ্রনাথ দত্তকে আমরা স্বামীজি বলে জানি, সেটা কিন্তু তার ওই শিকাগো অ্যাড্রেস নয়, তার বিশাল কোনো স্পিচ নয়। একদম সজ্ঞানে কথাটা বলছি। আমরা ঠিক যেই কারণে নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ বলে জানি, সেটা কিন্তু তার নির্বিকল্প সমাধি, যা কাশীপুর উদ্যানবাটিতে হয়েছিল। এক্সকিউজ মি। যা কাশীপুর উদ্যানবাটিতে হয়েছিল। তো তার পিছনেরও একটা ঘটনা, এই যে নরেন্দ্রনাথ দত্ত এত কাজ করবে, তখন তো তার নাম স্বামী বিবেকানন্দ সেটা সেভাবে কেউ জানতো না, সেটা সবাই জানতো নরেন। নরেন এত কাজ করবে, ঠাকুর লরেন ডাকতেন, লরেন। তো লরেন লোক শিক্ষে দিবে, ঘরে বাহিরে হাঁক দিবে, ঠাকুরের একটা দারুণ মানে চারকোল দিয়ে উনি লিখেছিলেন, লরেন লোক শিক্ষে দিবে, ঘরে বাহিরে হাঁক দিবে। এই নির্বিকল্প সমাধির আগে সবাইকে নমস্কার। অপুচন্দ্র বর্মন, সুদীপ চক্রবর্তী, সাধনা দাস, জিৎ, মানিক মালাকা, সবাইকে প্রণাম। দেবাশিস তিওয়ারি প্রণাম। তো যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে যে তার আগে ঠাকুর নরেনের মধ্যে দেহত্যাগের কিছুদিন আগে শক্তি সঞ্চার করেছিলেন, এবং সেই ঘটনাটা নিয়েই নরেন্দ্রনাথ দত্ত তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, আমি ঠিক শিওর নই যে আপনারা আমার কথা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। কাইন্ডলি যদি একটু কেউ আপনারা জানান যে আপনারা কথাটা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন কিনা, তাহলে একটু আমি অ্যাসিওর্ড হই যে না, শোনা যাচ্ছে ঠিকঠাক। এই ঘটনা যতদূর সম্ভব ঘটেছিল নরেন্দ্রনাথ দত্তের নির্বিকল্প সমাধির আগে। তো সেই ঘটনা স্বামীজি নিজের মুখে যা বর্ণনা করছেন সেটা একটু আমরা শুনে নিই। সুদীপ চক্রবর্তী পাচ্ছেন, বেশ, প্রণাম। বিক্রমবাবু প্রণাম। স্বামী শিষ্য সংবাদ আর বেশি নেই, একটা জিনিস একটু বলে রাখি আজকের আলোচনার মাঝে। প্রায় বইটি শেষের পথে, এবং সুদেষ্ণা ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট ফার্স্ট পার্ট শেষ করে এখন সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছে। তো আমরা একটা জিনিস চিন্তা করছিলাম, আমি এর পরপর কয়েকদিনই আপনাদের সবার থেকে একটু মতামত নেব। আমরা তো বাংলাতেই মূলত কথা বলছি, আমি এবং সুদেষ্ণা দুজন, যে 3 দিন করে আমাদের লাইভ সেশন চলছে, এবং দেশে বলুন বা বিদেশে বলুন, এই কথাটা শুধু বাংলা ভাষাভাষীদের মধ্যেই কিন্তু নিবদ্ধ থাকছে বা সীমাবদ্ধ থাকছে। তো আমাদের মনে হচ্ছিল যে আমরা যদি 2 দিন বাংলায় আলোচনা করে 1 দিন ইংলিশে আলোচনা করতাম, তাহলে সেটা আরো অনেক মানুষের কাছে এই তথ্যটা পৌঁছাতো যে এখনো এই ব্রহ্মজ্ঞানের তত্ত্ব জানা যায়, যেটা যারা বাংলা ভাষাভাষী তারা অনেকে জানছেন, অনেকে ফোন করছেন, অনেকে মেসেজ করছেন। হ্যাঁ, আমি ভীষণ দুঃখিত, সবাইকে হয়তো সেভাবে উত্তর দিতে পারছি না, কয়েকদিনের একটু ব্যস্ততার কারণে। আমি সবাইকে ধরে ধরে কল ব্যাক করবো, মেসেজ করবো, আমি কথা দিচ্ছি। তো সুদেষ্ণার তো অলরেডি গ্রেটেস্ট পার্ট 1 শেষ হয়ে গেছে। তো সুদেষ্ণা হয়তো যেদিন প্রশ্ন উত্তর পর্ব ছিল সেই দিন সুদেষ্ণা এরপর থেকে গ্রেটেস্টেরই পার্ট 1 এর ইংলিশটা নিয়ে আলোচনা শুরু করবে, যাতে বাংলা ভাষা ছাড়াও অন্য ভাষার মানুষের কাছে এই তথ্যটা পৌঁছায় যে এই তত্ত্ব আজও লাভ করা যায়। আর
স্বামী শিষ্য সংবাদ শেষ হয়ে যাওয়ার পর হয়তো আমি অন্য কোনো একটা বই নিয়ে আমি শুরু করব ইংলিশে একদিন, এবং বাকি দুদিন যেমন বাংলায় চলছে তেমনই চলবে। আমরা এমন একটা ব্যাপার ভেবেছি, তো আপনারা যদি একটু কমেন্ট করে জানান যে এটা কি ভাবনাটা ঠিক আছে, নাকি আপনাদের মনে হয় আরো একটু অন্য কোনো ভাবনা হলে ভালো হতো সেটা, বা নাকি আপনাদের কোনো সাজেশন আছে, যদি আপনারা যারা শুনছেন যদি একটু জানান তাহলে খুব ভালো হয়। সাথে আমি স্বামী শিষ্য সংবাদ থেকে শুরু করছি। খুব বেশি আর নেই স্বামী শিষ্য সংবাদ, আজকে 197 পেজ আর 267, 197, বাহ পাক্কা 100 পাতা বাকি, 100 পাতা বাকি। আর এখন 52 জন শুনছেন। ভগবান এখন কেমন আছেন? ভগবান এখন ভালো আছেন, শরীর ঠিক আছে, সব ঠিক আছে। যে বিষয়টা বললাম একটু আপনারা আপনাদের মতামত জানাবেন, তাহলে আমাদের একটু অ্যাসেসমেন্ট করতে সুবিধা হয় যে আমরা কি ঠিক ভাবছি। কারণ আপনারা অনেকেই আমাদের থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, তো একটু আপনারা মতামত জানালে ভালো হয়। দ্বাদশ পল্লী, স্থান বেলুর মঠ। তাহলে আজকে থেকে কাউন্টডাউন স্টার্ট, 100 পাতা আর বাকি স্বামী শিষ্য সংবাদ। প্রায় 1.5 বছরের বোধহয় কাছাকাছি আমরা এই বইটা নিয়ে চলছি, এবং কথা দেওয়া হয়েছিল একটা পাতাও বাদ যাবে না, বাদ কিন্তু যায়নি। দ্বাদশ পল্লী, স্থান বেলুর মঠ, বর্ষ 1901। স্বামীজি কয়েকদিন হইল পূর্ববঙ্গ আসাম হইতে ফিরিয়াছেন। শরীর অসুস্থ, পা ফুলিয়াছে। শিষ্য আসিয়া মঠের ওপর তলায় স্বামীজির কাছে গিয়া প্রণাম করিল। স্বামীজি বাংলাদেশ গেছিলেন এবং আসামে, মানে পূর্ববঙ্গ তখন যে জায়গাটাকে বলতো সেটা, সেই জায়গায় গেছিলেন এবং আসামেও গেছিলেন। সেখান থেকে ফিরে এসছেন এবং শরীর অসুস্থ। ন্যাচারালি 1901 সাল আর 1902 সালে স্বামীজির দেহত্যাগ। এটা কোন মাস সেটা লেখা নেই, তাহলে হয়তো আরেকটু বোঝা যেত কতটা কাছাকাছি সেই দুঃসময়। স্বামীজির বলতে অত্যন্ত খারাপ লাগছে, তাও বলছি স্বামীজির এখন শেষের সময়ের কথা। এই যে বললাম শেষের 100 পাতা আর আলোচনা শুরু। শিষ্য আসিয়া মঠের উপর তলায় স্বামীজির কাছে গিয়া প্রণাম করিল। বলছে এসে মঠের উপর তলায় স্বামীজির কাছে গিয়ে প্রণাম করলো। শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্বামীজির সহাস্য বদন ও স্নেহমাখা দৃষ্টি যাহাতে সকলকে সকল দুঃখ ভুলাইয়া আত্মহারা করিয়া দিত। এইটা হচ্ছে জ্ঞানীদের, ব্রহ্মজ্ঞানীদের বিষয়। তাদের যতই শারীরিক অসুস্থতা থাক, যাই থাক, তাদের একটা অদ্ভুত হাসি, অদ্ভুত তৃপ্তি যেটা তারা ভিতরে বোধ করে, সেই তৃপ্তি তার সামনে গিয়ে বসলে সবার কাছে ছড়িয়ে পড়ে। আচ্ছা, উত্তম কুমার রয় বলছেন যে ঠিক দেখা যাচ্ছে না। আচ্ছা, কেউ একজন বলবেন যে ঠিক দেখা যাচ্ছে না মানে কোথায় প্রবলেমটা হচ্ছে? মানে এইবার কি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন, বা এইবার ঠিক দেখতে পাচ্ছেন? আমি ঠিক বুঝছি না যে ঠিক দেখা যাচ্ছে না মানে আপনারা ঠিক কি বলছেন। এবার কি ঠিক দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সব। সাধনা দাস, থ্যাংক ইউ সো মাচ। তো তেমনই আমি ভগবানকেও দেখেছি। স্বামীজির তো না 39 বছর বয়স, ভগবানের 81 বছর বয়স। কত করে ওষুধ খান দিনে ঠিক নেই, এবং প্রচন্ড যখন শরীর অসুস্থ আমি তখনও দেখেছি ভগবানের ভিতরের যে অসম্ভব একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা তার কাছে যারাই যাচ্ছে তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। আমি ভগবানের যখন কোমরের অপারেশন হবে, তখন আমি অনেক ছোট, আমি হোস্টেল থেকে এসেছি ভগবানের কাছে, অপারেশন হবে মানে এতটাই মানে মানে আমি এখন মেডিকেল টার্মসে ঢুকতে চাই না, মানে যথেষ্ট ক্রিটিক্যাল অপারেশন, এবং সুগার হাই, ডাক্তার অপারেশন করতেও ভয় পাচ্ছেন, কিন্তু ভগবানকে দেখছি প্রাণ খোলা হাসছেন, এবং সেই হাসিতে সবাইকে আত্মহারা করে দিচ্ছেন। মানে যেহেতু দৃশ্যগুলো চোখের সামনে আমার দেখা, একজন বিজ্ঞানী, জ্ঞানী শুধু নন, বিজ্ঞানী যিনি বিশেষভাবে তাকে জেনেছেন এবং যার ভিতরে তার বসবাস, তার তৃপ্তি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তাই
শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্বামীজির সহাস্য বদন ও স্নেহমাখা দৃষ্টি, এর জন্য কিন্তু বলতে হয় না হা আমি তোমায় কত ভালোবাসি গো, শুধু চোখই বলে দেয় একে আমি ভালোবাসি। ও স্নেহমাখা দৃষ্টি যাহাতে সকলকে সকল দুঃখ ভুলাইয়া আত্মহারা করিয়া দিত। শিষ্য স্বামীজি কেমন আছেন? স্বামীজি আর বাবা থাকা থাকি কি, দেহ তো দিন দিন অচল হচ্ছে। বাংলাদেশে এসে শরীর ধারণ করতে হয়েছে, শরীরে রোগ লেগেই আছে। এদেশে শারীরিক গঠন একেবারে ভালো নয়, বেশি কাজ করতে গেলেই শরীরে বয় না। তবে যে কটা দিন দেহ আছে তোদের জন্য খাটবো, খাটতে খাটতে মরবো। এই হচ্ছে স্বামীজি। আর আমাদের একটুখানি শরীরে এদিক ওদিক হলেই, আমাদের মানে আমি ইনক্লুডেড মি অলসো, আমাদের একটু এদিক ওদিক হলেই বলি আর পারছি না, নড়তে পারছি না, আর কাজকর্ম করে লাভ কি বাবা, তার থেকে ডুবে থাকাই ভালো। প্রচুর প্রচুর ডায়লগ দিই। স্বামীজি এখানে কি বলছেন, আর বাবা থাকা থাকি কি, দেহ তো দিন দিন অচল হচ্ছে। তখন তার কিরম অসুস্থতা না, শরীর অসুস্থ, পা ফুলেছে, মানে পা ফোলা মানে সুগারেরও প্রবলেম প্লাস কিডনিরও কিছুটা সমস্যা, বুঝতেই পারছেন। বলছে যে আর বাবা থাকা থাকে কি, দেহ তো দিন দিন অচল হচ্ছে। বাংলাদেশে এসে শরীর ধারণ করতে হয় যে শরীরের রোগ লেগেই আছে। স্বামীজির যে কত রকমের রোগ ছিল তার একটা মানে লম্বা লিস্ট বানানো যায়। শরীরের রোগ লেগেই আছে। এদেশের শারীরিক গঠন একেবারে ভালো নয়। এবং প্রসঙ্গত বলে রাখি, স্বামীজি কিন্তু ছোটবেলা থেকে দুর্ধর্ষভাবে শরীর চর্চা করতেন, নিয়মিত শরীর চর্চা করতেন, তারপরেও তার এত রোগ হয়েছিল। তার কারণ কি, খাটতে খাটতে, না খেয়ে না দে ব্রহ্মজ্ঞান লাভের পর তো চুপ করে বসে থাকতে পারতেন। কি দরকার ছিল সংঘ গঠন করার, কি দরকার ছিল সবাইকে হেঁকে ডেকে ঠাকুরের কথা বলার? শুধু খাটতে খাটতে মানুষের জন্য, যে আর কটা মানুষ যাতে জ্ঞান লাভ করে, আর কটা মানুষ যাতে ঠাকুরের মানে ঠাকুরের সেই কৃপা দৃষ্টি পায়, সেই জন্য লোকটার এই অবস্থা হয়ে গেল। বলছে যে একেবারে ভালো নয়, বেশি কাজ করতে গেলেই শরীরে বয় না। বলছে বেশি কাজ করতে গেলেই শরীর আর সায় দেয় না। তবে যে কটা দিন দেহ আছে তোদের জন্য খাটবে। বলছেন না যে কটা দিন দেহ আছে ভালো মন্দ খেয়ে আমি বাঁচবো, তোরা ভালো করে আমার হাত পা টিকবি, ভালো করে সেবা করবি, তা বলছেন না। যে কটা দিন দেহ আছে তোদের জন্য বাঁচবো, খাটতে খাটতে মরবো। এই হচ্ছে ব্রহ্মজ্ঞানীর কথা, এই হচ্ছে চরম গুরু ভক্তের কথা, এই হচ্ছে চরম শিষ্যের কথা। এবং এইটাই আসল ভক্ত, আসল ভক্তি। বলছে যে আমি তোদের জন্য খাটতে খাটতে মরবো, তোদের জন্য খাটতে খাটতে মরবো। তোদের জন্য রান্না করবেন, ওদেরকে রোজ মানে হাত পা টিপে দেবেন, তা তো নয়। বলছে যাতে ওদের ব্রহ্মজ্ঞান লাভ হয়, সেই জন্য খাটতে খাটতে মরবো। শিষ্য আপনি এখন কিছুদিন কাজকর্ম ছাড়িয়া স্থির হইয়া থাকুন, তাহা হইলেই শরীর সারিবে। এ দেহের রক্ষায় জগতের মঙ্গল। যে কোনো গুরুগত প্রাণ শিষ্য এই কথা বলবে। শিষ্য তাই বলছে যে আপনি কটা দিন একটু কাজকর্ম ছেড়ে স্থির থাকুন, মানে আর বলবেন না, আপনি কিছু আর বলবেন না, আপনাকে বলতে হবে না। মানে এই দৃশ্যগুলো না বড় দেখা। ভগবানের ক্ষেত্রেও দেখেছি যে ভগবানকে আমরা মাঝে মধ্যে বলি যে তুমি আর বলো না, তুমি রেস্ট নাও, তুমি রেস্ট নাও। কিন্তু আমি দেখেছি ভগবান বললেন আরে রেস্ট নেবো কি, মানুষগুলো বসে আছে কথা শুনবে, তাই একটু তো কথা বলে আসি, একটু তো মানুষের উপকারে লাগি। মানে এই দৃশ্যগুলো না বড় বেশি দেখা চোখের সামনে। তো ঠিক স্বামীজিও দেখছি সেরকম বলছেন যে মানে শিষ্য তেমন বলছে, যেমন আমরা ভগবানকে বলে থাকি যে তুমি এখন কথা বলো না, বাদ দাও। ঠিক আছে অন্যরা তো রয়েছে কথা বলছে, ও যে না না আমাকেই বসতে হবে ওদের সাথে। শিষ্য তেমন বলছে আপনি এখন কিছুদিন কাজকর্ম ছেড়ে স্থির হয়ে থাকুন, তা হইলেই শরীর সারিবে। এ দেহের রক্ষায় জগতের মঙ্গল। এখানেও একটা স্বার্থ আমাদের থাকে, বলছে এই দেহটার রক্ষাতে জগতের মঙ্গল হবে। স্বামীজি বলছেন বসে থাকবার জো আছে কি বাবা, এইটাই আসল কথা। বসে থাকবার জো আছে কি বাবা, ওই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে, সেইটাই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, স্থির হয়ে থাকতে দেয় না, আপনার সুখের দিক দেখতে দেয় না। অশোকবাবু ওম নমো নারায়ণা।
এই যে এই কথাটা কিন্তু মারাত্মক। বলছে যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, মানে স্বামীজি শেষের সময় স্বামীজিও ভীষণ কালী ভক্ত, মজা করে বলছেন আর কি। বলছে যাকে কালী কালী মানে ভবতারিণী মা, বলছে ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটাই দেহতে ঢুকে গেছে, সেই শক্তি সঞ্চারের ঘটনা। বলছে দেহতে ঢুকে গেছে আর সেইটাই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, মানে আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াচ্ছে, আমি কাজ করছি না। স্বামীজির মধ্যে কর্তাবোধ কিন্তু একেবারে শেষ হয়ে গেছে, কর্তাবোধ নেই, আমি কাজ করছি, আমি করব নাই। স্বামীজি বলছেন যে সেটাই আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে বেড়াচ্ছে, স্থির হয়ে থাকতে দেয় না, আপনার সুখের দিক দেখতে দেয় না। বলছে আমাকে স্থির হয়ে থাকতে দিচ্ছে না, আমাকে বসতে দিচ্ছে না। আমি মানে ভগবানের গুরুদেব ভগবানকে বলেছিলেন যে তোমার জীবন পরার্থে, যে বলেছিলেন ভগবানের জ্ঞান লাভের পর চিঠিতে সেই লেখা ছিল যে সিদ্ধের জীবন পরার্থে। ঠিক তেমন গুরু যার উপরে দায়িত্ব দেন না, সে কিছুতেই স্থির হয়ে থাকতে পারে না, তাকে কি যেন একটা ছোটাছুটি করিয়ে বেড়ায়। স্বামীজির উপর দায়িত্ব দেওয়া ছিল ঠাকুরের যে তোমাকে এই কাজগুলো করতে হবে, তোমাকে সঙ্গ করতে হবে, বলেছিল তুই ছেলেগুলোকে দেখে রাখিস। স্বামীজির ভিতরে ওই দায়িত্বটা দেয়া ছিল, বলছে সেইটা তাকে এক জায়গায় বসতে দেয় না, তিনি করছেন তা নয়, তাকে দিয়ে করায়। স্বামীজির একটা জায়গাতে আমি পড়েছি, মানে স্বামীজি বলছেন যে দিনে 7-8টা অব্দি আধ্যাত্মিক লেকচার দিতে হয়েছে বিদেশে। একটা লেকচার দিতে গেলে পাগল হয়ে যেতে হয়, ভিতরে মনে হয় শক্তি নিঃশেষ হয়ে গেছে। আর 7-8টা লেকচার স্বামীজি একদিনে দিচ্ছে কেন না? বেলুড় মঠ তৈরি করতে হবে, বেলুড় মঠ তৈরির জন্য টাকা জোগাড় করছেন। অন্য কারোর তো ভাবনা নেই, অন্য আমি কারোর সমালোচনা করছি না, অন্য গুরু ভাইরা তারা নিজেদের আধ্যাত্মিকতা বাড়াচ্ছেন, কেউ বসে রয়েছেন, কেউ বা সামান্য একটু অদ্র প্রচার করছেন, কিন্তু স্বামীজির মাথায় রয়েছে ঠাকুরের ওই কথা, তোকে ছড়াতে হবে, লড়েন লোক শিক্ষে দিবে, ঘরে বাহিরে হাঁক দিবে। বলছে সেই যে সত্তাটা আমার ভিতর ঢুকে গেছে, সে আমাকে বসে থাকতে দেয় না, আমার নিজের সুখের দিক দেখতে দেয় না, আমার আধ্যাত্মিক সুখের দিকও দেখতে দেয় না। এ বড় মুশকিল। একটু যে চুপ করে বসে ডুবে থাকবে সে জো নেই। পণ্ডিত গোস্বামী, আমি আপনাকে শেষে উত্তর দিচ্ছি, নইলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। যাদের যা প্রশ্ন আপনারা রেখেছেন আমি শেষে সব উত্তর দিচ্ছি। শিষ্য শক্তি প্রবেশের কথাটা কি রূপক ছলে বলিতেছেন? শিষ্য একটু গোড়া। শিষ্য বলছে শক্তি প্রবেশের কথাটা কি রূপক অর্থে বলছেন, মানে কি অন্য কিছু একটা ঘটনা ঘটেছে আপনি সেটাকে শক্তি প্রবেশ বলছেন? স্বামীজি বলছেন না রে, ঠাকুরের দেহ যাওয়ার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন। এটা ভীষণ সেন্সিটিভ একটা ঘটনা, মানে এই ঘটনা না ঘটলে হয়তো রামকৃষ্ণ মিশন তৈরি হতো না, আজকে আমরা এই কথাই বলতাম না, আজকে এই আলোচনাটাই হতো না। বলছে ঠাকুরের দেহ যাওয়ার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন। বলছে একা একদিন ডাকলেন, আর সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। এমনি সমাধিস্থ হওয়া ডেঞ্জারাস, আর তার দিকে চেয়ে সমাধিস্থ হয়ে পড়ছেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলাম তার শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতন এসে আমার শরীরে ঢুকছে। ঠাকুর স্বামীজির দিকে তাকালেন এবং সমাধিস্থ হয়ে পড়লেন, এবং স্বামীজি বলছেন আমি একদম স্পষ্ট বুঝতে পারছি, কোনো রূপক নয়, কোনো গল্প কথা নয়, যে তার শরীর থেকে একটা ইলেকট্রিক শকের মতন আমার শরীরে এসে ঢুকছে। ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলাম। বলছে ন্যাচারালি শক্তি ঢুকছে, যে শক্তি কাজ করাবে। ব্রহ্মজ্ঞানের কিন্তু এরকম শক্তি সঞ্চালন হয় না। ব্রহ্মজ্ঞান হচ্ছে গুরু শিষ্যের সামনের আবর্জনা পরিষ্কার করে, শিষ্যের মনে যে আবর্জনা রয়েছে সেটা গুরু কৃপায় সরে যায়, জ্ঞান লাভ হয়। কিন্তু এইটা কিন্তু শক্তি সঞ্চার, যেটার জন্য কাজ করতে হবে, যে কাজ করবে তার এইগুলো হবে, যাকে খাটাবেন তিনি ঘাড় ধাক্কা দিয়ে। বলছে ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলাম। ন্যাচারালি এত বড় শক্তি এসে যখন যার উপর পরে সে তো বাহ্য জ্ঞান হারাবেই। কতক্ষণ এরূপ ছিল আমার কিছু মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো দেখি ঠাকুর কাঁদছেন।
বলছে আমার মনে পড়ছে না কতক্ষণ আমি এরকম ভাবে ছিলাম, যখন আমার বাহ্য চেতনাটা ফিরলো তখন দেখছি ঠাকুর কাঁদছে। দুজনই সমাধিস্থ, দুজন সমাধিস্থ, স্বামীজি উঠে দেখছে ঠাকুর কাঁদছে। জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। যেই শক্তির জন্য এত কিছু বলছে যে ঠাকুর কাজে বলছে যে আমি আজ যথা সর্বস্ব, মানে শেষের 3-4 দিন আগে এই ঘটনা বলছে, আজকে আমি আমার যথা সর্বস্ব তোকে দিলাম, দিয়ে ফকির হলাম, এবং তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি তবে ফিরে যাবি। বলছে এই শক্তিতে জগতের অনেক কাজ করে তারপর তুই ফিরবি। আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরায়, বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। স্বামীজি বলছেন মনে হচ্ছে যে বসে থাকবার জন্য আমার এই দেহ হয়নি, আমার মনে হয় সেই শক্তিটাই আমাকে সারাদিন ঘোরাচ্ছে। সেদিন মনের মানুষ সিনেমাটা লালন ফকিরকে নিয়ে যে সিনেমা হয়েছিল, তো প্রসেনজিতের অভিনয়, প্রথম প্রসেনজিতের অভিনয় ভালো লাগা। তো প্রসেনজিৎ খুব সুন্দরভাবে একটা কথা বলছিলেন, বয়স তখন লালন ফকিরের বয়সের অবস্থা দেখানো হচ্ছে আর কি, লালন ফকিরের বয়সের অবস্থা দেখানো হচ্ছে। তো লালন ফকির যতীন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছে, ওটা দিয়ে তো সিনেমাটা শুরু। তো খুব সুন্দর ক্লিপিংসটা। তো লালন ফকির বলছেন যে গুরু কি এক চাবি মারি ছাড়ি দিছেন, জনমভর ঘুরতেছি। আসলে গুরু এই চাবিটা দিয়ে ছেড়ে দেন। ঠিক তেমনই স্বামীজির ক্ষেত্রেও গুরু ঠাকুর বলছেন যে আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হলাম, চাবি দিয়ে ছেড়ে দিল। বলছে তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। কি কাজ করেছেন সে ব্যাখ্যা নিশ্চয়ই আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই কাজের জন্যই আজকে আমরা এই কথা বলতে পারছি, তারপর ফিরে যাবি। স্বামীজি বলছেন আমার মনে হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরায়, বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। বলছেন মনে হয় বসে থাকবার জন্য আমার এই দেহটা নয়। শিষ্য অবাক হইয়া শুনিতে শুনিতে ভাবিতে লাগিল, এ সকল কথা সাধারণ লোকে কিভাবে বুঝিবে কে জানে। অনন্তর ভিন্ন প্রসঙ্গ উত্থাপন করিল। শিষ্য অবাক হয়ে শুনছে, কারণ এইগুলো তো শাস্ত্রের ভাবে মানে বললে লোকে বিশ্বাস করবে না, কেউ মানবে না। তাই বলছে যে এ কথা সাধারণ লোকে কিভাবে বুঝবে, কিভাবে কে জানে। কারণ সাধারণ লোকের বোঝার কথা নয় তো, গুরু শিষ্যের গল্প হচ্ছে তো, এটা গুরু শিষ্যের মধ্যের ব্যাপার হচ্ছে, এর মধ্যে সাধারণ লোক ঢুকেই বা কি করবে। কিন্তু সাধারণ লোক খুব একটা বোঝেনি তা নয়, তার কারণ স্বামীজি যে প্রবল কাজ করেছেন তাই শক্তিতেই করেছিলেন, এবং স্বামীজির কাজের বহর দেখেই বোঝা যায় যে কোনো যাই ঘটনা ঘটুক তার তো একটা আফটার এফেক্ট থাকে। তো সেই আফটার এফেক্টে বোঝা যাচ্ছে যে স্বামীজিকে সেদিন ঠাকুর কি দিয়েছিলেন, তো সাধারণ মানুষ আজকে মানতে বাধ্য, বুঝতে বাধ্য। এই হচ্ছে নরেন্দ্রনাথের দেহে ঠাকুরের শক্তি সঞ্চয়নের ঘটনা। এবার আপনাদের যা প্রশ্ন আছে আপনারা বলুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। স্বপন রয়, কোন এক ভাগবত সকালে স্নান শেষ করে কদিন অধ্যয়ন করেছি, 15-20 দিন হবে হয়তো। তবে অধ্যয়ন শেষে যখন একাকী থাকি তখন ওই সমস্ত ভগবত কথা আমার মনে মনে যে অনুভব করেছি তা কোনো বন্ধু বান্ধবী, মাতা পিতা, ভাই ভগিনী, গল্প, ঘোরা, ঘুরতে যাওয়া, খাওয়া এসবের মধ্যে ছিল না। ওই সময় একাকিত্ব থাকাটা আমার ভালো লেগেছিল। কিন্তু বর্তমানে এই সমস্ত কিছু বিপরীত ভাবে দিনকাল অতিবাহিত করছি, মনে হয় পশুর মতো নিবন্ধন করছি, মনে মনে সে আনন্দ উদিত না হওয়ার কারণ কি। স্বামীজি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, স্বপন রায় আপনাকে বলছি। স্বামীজির এই কথাটা ছিল যে যেদিন তুমি ঈশ্বর চিন্তা করতে পারবে না সেদিনটাই জানবেন দুর্দিন। যেদিন মেঘ বৃষ্টি হচ্ছে, আকাশ ভেঙে পড়ছে বৃষ্টিতে, বা যে বন্যায় ভেসে যাচ্ছে, সেদিন দুর্দিন নয়। বলছে যেদিনকে তুমি
ঈশ্বর চিন্তা করতে পারবে না সেদিনটা জানবে দুর্দিন, যেদিনকে ঈশ্বর চিন্তা করতে পারবে সেদিন জানবে সুদিন। তো আপনি সকালে স্নান করে ভাগবত অধ্যয়ন করছেন সেইটা আসল কথা নয়। আপনি কারোর সাথে অন্যান্য বন্ধু বান্ধব ওদের সাথে মিশছেন সেটাও কোনো খারাপ কথা নয়। আসল কথা আপনি যে কোনো অবস্থাতে কি ঈশ্বরের দিকে মন রাখতে পারছেন? আপনার ঈশ্বরের দিকে মনটা রাখা হচ্ছে না, সেটা আপনার ভাগবত অধ্যায় হলেই আপনার মন ভালো থাকবে আর সবার সাথে মিশলে মন খারাপ হয়ে যাবে এমনটা নয়। আসল গল্প হচ্ছে আপনার কি ঈশ্বরের দিকে মন আছে? যদি আপনার ঈশ্বরের দিকে মন থাকে তাহলে আপনার মন আনন্দে ভরপুর হয়ে থাকবে। যদি আপনার মন ঈশ্বর থেকে সরে যায় তাহলে সাময়িক একটা অন্য ধরনের আনন্দ পাবেন, কিন্তু ওই শেষে ওটাই বলবেন যে পশুর মতন জীবন ধারণ করছি, মনে সেই আনন্দের উদয় হচ্ছে না, কারণ আপনি সেই আনন্দের টেস্টটা একবার পেয়েছেন। তো স্বপনে আমার আপনাকে উপদেশ দেওয়ার অবশ্যই আমি কেউ নই, আমি আপনাকে অনুরোধ করতে পারি আপনি যা খুশি করুন, ভাগবত পড়তে পারুন বা না পারুন, সব বন্ধুদের সাথে থাকুন বা না থাকুন, আপনার মনে যেন সব সময় ঈশ্বর চিন্তা চলে। ঈশ্বর চিন্তা ছাড়া যেন আর কিচ্ছু না চলে। অন্য কিছু চলতেই পারে কিন্তু তার ফাঁকে ফাঁকে যেন ঈশ্বর চিন্তা থাকে, তাহলে দেখবেন আবার সেই আনন্দ ফিরে পাচ্ছেন। আশা করি আপনার কিছুটা উত্তর দিতে পারলাম। আপনি এটা চেষ্টা করুন একটা সপ্তাহ, তারপর দেখবেন, জানাবেন কি হয়। নেপাল রয়, আধুনিকতা মানুষের জ্ঞান ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, মানুষের চেতনা ধ্বংস করে দিচ্ছে, মানুষ মার্জিত বা ভালিয়ে ফেলছে। হ্যাঁ, তা আমি কি করব? তো সুমন সরকার, আসুন জেনে নি কিছু কথা। আপনি এই ধরনের মেসেজগুলো সুমন সরকার খুব ভালো জিনিসই পাঠিয়েছেন, কিন্তু এখানে দেওয়ার দরকার নেই, কারণ আমরা তো এইসব বিষয় নিয়ে কথা বলছি না, তো প্রয়োজন নেই। মিতালি চৌধুরী প্রণাম। ও মিতালি কাকিমা প্রণাম। আর কারোর কোনো প্রশ্ন? পণ্ডিত গোস্বামী, আমি শব্দের অর্থটা কি? আমি মানে আমি নিজে। আপনি যদি বলেন যে আপনি কে, আপনি পণ্ডিত গোস্বামী, আপনি কোন দেহটার উপর হাত রেখে বলবেন যে আপনি পণ্ডিত গোস্বামী? আপনার এই এখনকার দেহটা, 10 বছর আগের দেহটা, নাকি একদম যেদিন জন্মেছিলেন সেই দেহটা? আসল আমি মানে আপনার দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব সরিয়ে যেই আমি, সেই আমিটা, সেই আমির কথাই বলা হচ্ছে। খুব শর্টে বললাম, আপনি ইন্ডিয়ান মংসের অন্যান্য ভিডিও ফলো করতে পারেন। প্রত্যেকটা ভিডিওই আসলে আমি নিয়েই হয়, আমি নিয়েই আলোচনা হয়, অন্য কিছু নিয়ে হয় না। তা আপনি আরো ডিটেলসে পেয়ে যাবেন। ঈশিতা, বেশ, তোকে আমি ফোন করবো, আমি টাইম পাইনি রে, সরি। মৌসুমীদি, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। জি, থ্যাংক ইউ, তুমি যে হেল্প করো ক্লিয়ার আছে বা সবকিছু বলে, থ্যাংক ইউ সো মাচ। আর কারোর তাহলে কোনো প্রশ্ন নেই? আমি তাহলে এমনিও আজকে বেশ রাত হয়েছে, আমি বিদ্যুৎ বাবু, আপনিও ভালো থাকবেন। ডক্টর দেবব্রত মুখার্জি, ওম নব ভগবতে বাসুদেবায় নমঃ, প্রণাম। দীপকর সাহা, প্রণাম। আজকে তাহলে লাইভটা এখানেই শেষ হলো। কালকে যোগা বাশিষ্ঠ সার থেকে লাইভে আলোচনা রয়েছে 9টা নাগাদ, আর কালকে বেশিরভাগটা একটু সূক্ষ্ম এবং কঠিন আলোচনা, দেখা যাক কি হয়। রকিবুল হাসান, প্রণাম। রুমিদি, প্রণাম। শেষ করছি আমি।